তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 6 নম্বর অধ্যায়, যার নাম হলো আলোক তরঙ্গ ও ব্যতিচার। দেখো, আজকে আমরা যে টপিকটাকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। কিন্তু কিছু অ্যাডভান্স নলেজ আমরা নিতে চলেছি, ঠিক আছে? আগের ভিডিওতেও কিন্তু আমরা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে কি দেখেছিলাম, কিছু বেসিক নলেজ নিয়েছিলাম সেখান থেকে, ঠিক আছে? আর এখন এখানে দেখবো কি কিছু অ্যাডভান্স কিছু ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে কিছু মডিফিকেশন। যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগে প্রথমে আগের ভিডিওটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো। তাহলে কি হবে না, এই ভিডিওটা দেখলে তুমি খুব ইজিলি, খুব সহজভাবে এই ভিডিওটা বুঝতে পারবে। ওকে, তো যাই হোক, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা শিখতে হবে, ঠিক আছে? তো এটা মনে করো একটা কার্ডবোর্ড, এটা মনে করো একটা পর্দা, ঠিক আছে? এটা একটা কার্ডবোর্ড, এটা একটা পর্দা। প্রথম কাজ কি, কার্ডবোর্ডের মধ্যেখানে কি করতে হবে, দুটো ছিদ্র করতে হবে। মনে করো এ একটা ছিদ্র, বি একটা ছিদ্র, এ একটা ছিদ্র, বি একটা ছিদ্র। এখন আমাদের কি করতে হবে, এ ছিদ্রের সামনে একটা পাতলা পাত নিতে হবে। কি নিতে হবে? পাতলা পাত নিতে হবে, একটা গ্লাস স্ল্যাব নিতে হবে, ঠিক আছে? যখন আমরা গ্লাস স্ল্যাব নেবো তখন কি দেখবো, এখান থেকে একটা আলোক তরঙ্গ আসবে, সি এর ওপর এসে পড়বে, বি থেকে একটা আলোক তরঙ্গ আসবে, সি এর ওপর এসে পড়বে, ঠিক আছে? কিন্তু প্রবলেম কোথায়, এ থেকে যে আলোক তরঙ্গটা আসছে সেটা কোথার কার মধ্যে দিয়ে আসছে, কার মধ্যে দিয়ে আসছে? এই পাতলা পাতটার মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে? এবং এ থেকে আসা আলোক তরঙ্গ এবং বি থেকে আসা আলোক তরঙ্গ যখন সমদশায় মিলিত হবে, এ থেকে আসা আলোক তরঙ্গ এবং বি থেকে আসা আলোক তরঙ্গ যখন সমদশায় মিলিত হচ্ছে, তখন আমরা পর্দার মধ্যেখানে কি পাচ্ছি? ব্রাইট ফ্রিংস পাচ্ছি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। এবং এ থেকে আসা আলোক তরঙ্গ এবং বি থেকে আসা আলোক তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হচ্ছে, তখন পর্দার উপর কি পাচ্ছি? ডার্ক ফ্রিঞ্জেস পাচ্ছি। অর্থাৎ কি এখানে কি হচ্ছে? এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। তাহলে কোথায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে আর কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, মনে করো দুটো আলোক তরঙ্গ আসছে এবং পরস্পরের উপর কী হচ্ছে? সুপার ইম্পোজ হচ্ছে, উপরিপাতিত হচ্ছে। উপরিপাতিত হওয়ার ফলে কোথায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে আর কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখো, আমি এখানে লিখে দিচ্ছি দুটো কেসেস। নাম্বার 1 ইজ দশার পার্থক্য, নাম্বার 2 ইজ পথ পার্থক্য। দশার পার্থক্য অর্থাৎ ফেজ ডিফারেন্সের ওপর নির্ভর করে আমরা বলতে পারবো কোথায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয় আর কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়। অর্থাৎ কি, যখন দুটো আলোক তরঙ্গ সমদশায় মিলিত হয় তখন সেখানে কি পাই? না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যখন দুটো আলোক তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয় তখন সেখানে কি পাই? না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ কি ডার্ক ফ্রিংস, ঠিক আছে? এখন দেখবো যে পথ পার্থক্যের উপর নির্ভর করে, অর্থাৎ কি পাথ ডিফারেন্সের উপর নির্ভর করে কোথায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, এখানে কি হয়েছে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। এখন মনে করো তোমার দরকার এক্স ডিস্টেন্স পর পি বিন্দুতে তুমি চাইছো যে পি বিন্দুতে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের? প্রথম কাজ কি? একটা পাথ ডিফারেন্স বার করতে হয়, তাই তো? তাহলে এখান থেকে পাথ ডিফারেন্স বার করো, বি থেকে একটা আলোক তরঙ্গ পাঠিয়ে দাও, বি থেকে একটা আলোক তরঙ্গ গেল, পি এর ওপর গিয়ে পড়লো, এ থেকে একটা আলোক তরঙ্গ পাঠিয়ে দাও, এ থেকে একটা আলোক তরঙ্গ গেল, পি এর ওপর এসে পড়লো, ঠিক আছে? এখন এদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে, এদের মধ্যে পথ পার্থক্য কত হবে? দেখো, যদি এই পাতলা পাথটা, এই গ্লাস স্ল্যাবটা যদি না থাকতো, এই পাতলা পাথটা বা এই গ্লাস স্ল্যাবটা যদি না থাকতো, তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্স কত হতো? কত হতো না, যদি পাতলা পাথটা না থাকতো তাহলে কি হতো? বিপি মাইনাস এপি, আমরা সবাই জানি। কারণ বিপিটা বেশি ডিস্টেন্স, এপিটা কি কম ডিস্টেন্স, তার ফলে কি পথ পার্থক্য কী হবে? বিপি মাইনাস এপি, ঠিক? কিন্তু প্রবলেম যেটা করছে সেটা কি করছে না, এ পর্দার সামনে মানে এ ছিদ্রের সামনে একটা গ্লাস স্ল্যাব চলে আসছে, একটা পাতলা পাত চলে আসছে, যার ফলে সমস্যাটা হচ্ছে। তাহলে আমাদেরকে কী করতে হবে এখন? মনে করো এ একটা এ একটা আলোক তরঙ্গ, বি একটা আলোক তরঙ্গ, পি এর ওপর এসে পড়ছে, এখানে কি আছে? পাতলা পাতটা আছে। এখন দেখো, বি থেকে যখন আলোক তরঙ্গটা পি এর ওপর এসে পড়ছে, এর আলোকীয় পথ কত? এর অপটিক্যাল পাথ কত হবে? এর অপটিক্যাল পাথ হবে বিপি। কারণ কি? কারণ বি থেকে আসা আলোক তরঙ্গ ডাইরেক্টলি কিন্তু পি এর ওপরে কী করছে? ডাইরেক্টলি বি থেকে আসা আলোক তরঙ্গটা পি এর ওপর কী করছে? ডাইরেক্টলি পড়ছে। এখানে শূন্য মাধ্যমে ট্রাভেল করছে আলো, ঠিক আছে? এখানে শূন্য মাধ্যমে আলো ট্রাভেল করছে, তার ফলে এদের আলোকীয় পথ কত হবে? বিপি, নো প্রবলেম। দেখো, তাহলে এর পাথ ডিফারেন্স কত হবে? দেখো, বিপিটা আমি লিখে দিচ্ছি ডাইরেক্টলি এখানে, কিন্তু প্রবলেম যেটা করছে সেটা হচ্ছে এপি, এ থেকে পি ডিস্টেন্সটা।
দেখো এই এপিটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, এপি মাইনাস টি প্লাস টি। অর্থাৎ কি, এ থেকে পি এই ডিস্টেন্সটাকে যদি এপি মাইনাস টি করি, অর্থাৎ এই গোটাটা থেকে টিটা বাদ দিই। টিটা কি, এই যে গ্লাস স্ল্যাবটা আছে, গ্লাস স্ল্যাবের প্রস্থ, গ্লাস স্ল্যাবের এই যে ডিস্টেন্সটা, এই যে প্রস্থটা, এই প্রস্থটা হচ্ছে টি। তাহলে এপিটাকে যদি আমি ভাঙি এখন, তাহলে কি পাবো, এপি মাইনাস টি প্লাস অফ টি। এপি মাইনাস টিটা কোনটা, গোটাটা থেকে প্রস্থটা বাদ দাও, তাহলে যেটা পড়ে থাকছে সেটা এপি মাইনাস টি। এখন এই যে এপি মাইনাস টি ডিস্টেন্সটা কোথা দিয়ে ট্রাভেল করছে, এপি মাইনাস টি ডিস্টেন্সটা বায়ু মাধ্যমে ট্রাভেল করছে, শূন্য মাধ্যমে ট্রাভেল করছে। তার ফলে আমরা বলতে পারি এপি মাইনাস টি ডিস্টেন্সটা যেটা, সেটারও আলোকীয় পথ কত হবে, এরও আলোকীয় পথ হবে কত, এপি মাইনাস টি। কারণ এটা কি হচ্ছে, এটা শূন্য মাধ্যমে ট্রাভেল করছে। কিন্তু প্রবলেম কোন জায়গায় হচ্ছে, প্রবলেম দেখা হচ্ছে এই জায়গাতে, গ্লাস স্ল্যাবের ওপর দিয়ে যখন যাচ্ছে। তাহলে এই আলোক তরঙ্গ যখন গ্লাস স্ল্যাবের উপর দিয়ে যাচ্ছে তখন কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন কি করতে হবে, যে দূরত্বটা মনে করো টি টাইমে গ্লাস স্ল্যাবটা পার করছে আলোক তরঙ্গ, ঠিক আছে, টি সময় নিচ্ছে আলোক তরঙ্গটা এখান থেকে এখানে যেতে আলোক তরঙ্গটা কতটা সময় নিচ্ছে, টি টাইম নিচ্ছে। তাহলে টি টাইমে যে ট্রাভেল করছে এই ডিস্টেন্সটা আমাকে কি করতে হবে, এটা আলোকীয় পথে ট্রান্সফার করতে হবে, তাই তো। যদি আমরা এটাকে আলোকীয় পথে ট্রান্সফার করে ফেলি তাহলে কি পাবো, তাহলেই আমরা পাথ ডিফারেন্স পেয়ে যাব। কারণ কি, এখানে দেখো আলো যখন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আলো যখন এই গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এর বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। এর বেগ ছিল শূন্য মাধ্যমে সি, এই মাধ্যমে হয়ে গেল ভি। কারণ আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় বেশি হয়, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো যায় তার ক্ষেত্রে বেগ কম হয়, তাই তো। তাহলে কি হচ্ছে, এর বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, এর প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক একটা অন্য কিছু পেয়ে যাচ্ছি। তো এর বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ফলে আমাদেরকে কি করতে হবে, এই ডিস্টেন্সটাকে, যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে আলোকীয় এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে গ্লাস স্ল্যাবটা, সেটাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে কি করতে হবে, আলোকীয় পথে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি, মনে করো টি টাইমে এই ডিস্টেন্সটা ট্রাভেল করছে, তাহলে আমরা দেখব টি টাইমে শূন্য মাধ্যমে আলো কতটা ট্রাভেল করে, টি টাইমে শূন্য মাধ্যমে আলো কতটা ট্রাভেল করে, কতটা যায়, সেটাই হবে এর জন্য আলোকীয় পথ, ঠিক। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা জানি যে প্রতিসরণের সূত্রটা আমরা শিখেছি ভি সমান সি বাই মিউ, আমরা আগে শিখেছি আর কি প্রতিসরণ চ্যাপ্টারতে, যে ভি সমান কি সি বাই মিউ। এখানে ভি কি, ভি হলো পাতলা পাতের মধ্যে আলোর বেগ, ঠিক আছে। সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, আর মিউ হলো প্রতিসরাঙ্ক, এই পাতলা পাতটার গ্লাস স্ল্যাবটার প্রতিসরাঙ্ক। তো ভি সমান যদি সি বাই মিউ হয়, ভি সমান কি সি বাই মিউ, তাহলে আমরা বলতে পারি টাইম টেকেন কতটা হবে, অর্থাৎ এখান থেকে এখানে যেতে আলোক তরঙ্গটাকে এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাতে কতটা টাইম নেবে, টি সমান কি হবে, টি বাই ভি। সময় সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এখানে টিটা কিন্তু টাইম নয়, এখানে টিটা কি, এর প্রস্থ। এই যে গ্লাস স্ল্যাবটা পেয়েছি না, এই গ্লাস স্ল্যাবটার প্রস্থ কত, টি। তাহলে সময় কি হবে, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে কি হলো সময়, এখানে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে সময় বলতে দিচ্ছি, ভি এর মান কি পেয়েছি, বেগ কত পেয়েছি, সি বাই মিউ, তাই তো। বেগের মান কত পেয়েছি, সি বাই মিউ। দেখো আমি লিখে দিয়েছি সি বাই মিউ, ঠিক আছে। এটা মিউটা উপরে চলে গেল, মিউটি বাই সি। এখন এটা কি দেখলাম, এটা হলো সময়, অর্থাৎ কি এখান থেকে এখানে যেতে, এই প্রান্ত থেকে আলোক তরঙ্গটাকে এখানে যেতে কতটা টাইম নিল, মিউটি বাই সি, এটা টাইম নিল। এখন আমরা দেখব এই টাইমে কি দেখব, এই টাইমে আলো শূন্য মাধ্যমে কতটা ট্রাভেল করে, আলো বায়ু মাধ্যমে কতটা ট্রাভেল করবে, শূন্য মাধ্যমে কতটা ট্রাভেল করে, সেটাই যখন বার করব তখন আমরা কি পারবো, এর জন্য আলোকীয় পথ। দেখো আমি এখানে লিখে দিয়েছি, পাতলা পাতের জন্য আলোকীয় পথ সমান শূন্য মাধ্যমে টি সময়ে আলোক তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কি, এই সময় মিউটি বাই সি, এই সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি হবে, অতিক্রান্ত দূরত্ব সময় কি সমান কি জানি আমরা, বেগ ইন্টু সময়। শূন্য মাধ্যমে আলোর বেগ সি, আর টাইম কত পেয়েছি, মিউটি বাই সি। তাহলে এই সি আর সি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি, মিউটি। তাহলে এই মিউটিটা কি পেলাম, অ্যাকচুয়ালি কি পেলাম, দেখো এই মিউটিটা হলো কিছুই না, এটা হলো এই পাতলা পাতে যখন আলোটা ট্রাভেল করছে, এর জন্য পাতলা পাতের জন্য আলোকীয় পথ হলো এইটা। অর্থাৎ
টি টাইমে মনে করো আলোক তরঙ্গটা এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছে টি টাইমে, কিন্তু আলোক তরঙ্গটা যদি শূন্য মাধ্যমে ট্রাভেল করতো, আলোক তরঙ্গটা যদি বায়ু মাধ্যমে ট্রাভেল করতো, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতো না এই ডিস্টেন্স ট্রাভেল করতো, ঠিক আছে, মিউটি ডিস্টেন্স ট্রাভেল করছো। কিন্তু এখানে কি করছে টি মানে টি টাইমে কি করছে টি ডিস্টেন্স ট্রাভেল করছে, কিন্তু আমরা আলোকীয় পথ কত পেলাম মিউটি, অর্থাৎ কি শূন্য মাধ্যমে মিউটি ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে এই গ্লাস স্ল্যাবটার জন্য, এই পাতলা পাতের জন্য আমরা কি পেলাম মিউটি পেলাম আলোকীয় পথ। তাহলে আমরা খুব সহজভাবে কি পাই না পথ পার্থক্য পেয়ে যাব। পথ পার্থক্য কী হবে বিপির জন্য, অর্থাৎ কি এই বিপির জন্য আলোকীয় মানে পথ কতটা, বিপির জন্য বিপি হবে, এপির জন্য আলোকীয় পথ কতটা হবে এপি মাইনাস টি। এখানে তো কোনো প্রবলেম নেই, কারণ এপি মাইনাস টি পথটা কিসের ডিস্টেন্স করছে, মানে কিসে অতিক্রম করছে, এইটা বায়ু মাধ্যমে অতিক্রম করছে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি এপি মাইনাস টি, বিপি মাইনাস এপি মাইনাস টি। কিন্তু গ্লাস স্ল্যাবের জন্য আমরা আলোকীয় পথ কত পেয়েছি মিউটি, তার জন্য আমরা কত বসিয়ে দিলাম মিউটি, তাই তো। তাহলে এখান থেকে এতটা আলোকীয় পথ কত পেলাম বিপি, অপটিক্যাল পাথ কত পেয়েছি বিপি। আর এখান থেকে এইটা এপির জন্য অপটিক্যাল পাথ কতটা পেয়েছি এপি মাইনাস টি প্লাস অফ মিউটি। তাহলে পাথ ডিফারেন্স কতটা পেলাম বিপি মাইনাস এপি মাইনাস টি প্লাস অফ মিউটি। ওকে, এখন আমরা দেখো আগে শিখেছি কি যদি পাথ ডিফারেন্স λ/2 এর যুগ্ম গণিতক হয়, যদি পাথ ডিফারেন্স λ/2 এর যুগ্ম গণিতক হয়, তাহলে সেখানে কি পায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পায়, অর্থাৎ সেখানে কি পায় ব্রাইট ফ্রিঞ্জ পায়, ঠিক আছে। তাহলে এখানে যদি λ/2 এর যুগ্ম গণিতক হয় পাথ ডিফারেন্সটা, এইটা পাথ ডিফারেন্সটা λ/2 এর যুগ্ম গণিতক, অর্থাৎ কি 2l λ/2 এন দিয়ে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি 2l λ/2, 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে n ল্যামডা। তাহলে এখানে যদি ব্রাইট ফ্রিঞ্জ চাই আমার যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দরকার হয়, আমার এখানে যদি ব্রাইট ফ্রিঞ্জ চাই, তাহলে কি হবে এখানে n ল্যামডা হবে, তাই তো। এখানে পথ পার্থক্য কী হবে n ল্যামডা হবে, এটা আমরা আগের ভিডিওতেই শিখেছি। তো এখান থেকে কিসের মান বার করবো, এখানে কি করব দেখো প্লেনলি কি করব বিপি মাইনাস অফ, এটা ব্যাকেট ক্লোজ তুলে দাও, এপি প্লাস অফ টি মাইনাস অফ মিউটি, ঠিক এন ল্যামডা। এবার কি করবে বিপি মাইনাস এপি, এইটা নিয়ে নাও, বিপি মাইনাস অফ এপি, এপি মাইনাস কী করবে টিটা কমন নাও, কি হবে মিউ মাইনাস 1 সমান কত হবে থাকবে এল ল্যামডা। এখন দেখো এই যে বিপি মাইনাস এপি ডিস্টেন্সটা, এই বিপি মাইনাস এপি ডিস্টেন্সটা এইটা কি, এইটা আমরা দেখো প্রথমেই যে কথাটা বলেছিলাম, যদি গ্লাস স্ল্যাবটা পাতলা পাথটা যদি না থাকতো তাহলে পথ পার্থক্য কত হতো বিপি মাইনাস এপি, তাই তো। আর এই পথ পার্থক্যটা সমান আমরা কি লিখতে পারি 2xd/d, এটা আমরা আগের ভিডিওতে শিখেছি। বিপি মাইনাস এপি সমান 2xd/d, যেখানে এক্স সমান কি এক্স সমান সি এবং পি এর মধ্যে যে দূরত্ব সেটা হলো এক্স, ঠিক আছে। ডি কি ডি হলো এ এবং বি এর মধ্যে যে দূরত্ব আছে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, আর ক্যাপিটাল ডি কি এই ডিস্টেন্সটা কি ডি, এখানে হলো কি ডি মাচ গ্রেটার দ্যান ডি, ঠিক আছে, এই শর্ত অনুযায়ী। ওকে, যাই হোক, তাহলে আমরা কি পেয়েছি বিপি মাইনাস এপি সমান কত পেয়েছি 2xd/d, এটা আগের ভিডিওতে আমরা বলেছি। তো এখানে বসিয়ে দাও 2xd/d সমান এটা এদিকে ট্রান্সফার করে দাও এন ল্যামডা প্লাস অফ টি মিউ মাইনাস 1। এখন আমরা এখান থেকে কী বার করব এক্স এর মান বার করব, এক্স এর মান যখন বার করব কি পাবো d/2d, d/2d এল ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1, ঠিক আছে। এটা গুণ করে দাও dl ল্যামডা বাই 2d প্লাস অফ dt/2d মিউ মাইনাস 1। ওকে, দেখো তাহলে আমরা কি পেলাম এক্স এর ভ্যালু কি পেলাম dl ল্যামডা বাই 2d প্লাস dt/2d ইন্টু মিউ মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো তোমরা আগের ভিডিওতে যখন দেখেছো, আগের ভিডিওতে কী আলোচনা করেছি আমরা, যদি এই গ্লাস স্ল্যাবটা পাতলা পাতটা না থাকতো তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছিলে, যখন এইটা দিইনি আমরা পাতলা পাতটা দিইনি, তার ফলে এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, কত পেয়েছিলাম dl ল্যামডা বাই 2d। আর এখানে এক্স এর মান কত পেলাম dl ল্যামডা বাই 2d, কিন্তু এইটা কি পাচ্ছি এক্সট্রা পাচ্ছি, এইটা কি পাচ্ছি এক্সট্রা পাচ্ছি। এখন আমরা যদি এক্স এর মান 0 বসাই, এক্স এর মান 0 বসাই, অর্থাৎ কি সেন্ট্রাল বাইট ফ্রিংসের জন্য, অর্থাৎ কি সেন্ট্রাল বাইট ফ্রিংসের জন্য এক্স এর মান 0 মানে কি এন সমান 0,
কারণ কি এখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এখানে কি হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জ একটা ডার্ক ফ্রিঞ্জ, একটা ব্রাইট ফ্রিঞ্জ একটা ডার্ক ফ্রিঞ্জ। তাহলে এই যে সেন্টারে যে ব্রাইট ফ্রিঞ্জটা হবে সেখানে এন এর মান কি হবে? এন এর মান 0 হবে, তাই তো? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ এখানে এন এর মান কি হয়? 0 হয়। তাহলে এখানে যদি এন এর মান আমরা 0 বসাই তাহলে কি পাবো? দেখো এন এর মান 0 বসালে এটা পুরোটা 0 হয়ে যাবে, পড়ে থাকবে কি ডিটি বাই 2d মিউ মাইনাস 1। তাহলে দেখো এখানে x সমান 0 বসালে এইটা পেতাম, মানে পেলে। আর আগের এটাতে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? এই পাতলা পাতটাকে বসাইনি গো। পাতলা পাতটাকে যখন বসাইনি তখন x এর ভ্যালু কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। পাতলা পাতটাকে বসানোর ফলে x এর ভ্যালু কত পেলাম? এইটা পেলাম। এর অর্থ কি? সেন্ট্রাল ম্যাক্সিমাটা কী হয়েছে? ট্রান্সফার হয়েছে, শিফট হয়েছে। কী হয়েছে? সেন্ট্রাল ম্যাক্সিমা কী হয়েছে? শিফট হয়েছে। এ কিন্তু মিডিলে নেই, এ নয় উপরের দিকে উঠেছে নয় নিচের দিকে এসেছে, এ নয় উপরের দিকে গেছে নয় নিচের দিকে এসেছে। কারণ কি? কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি এক্স সমান যদি আমরা 0 বসাই, এক্স অফ 0 সমান এন সমান যদি আমরা 0 বসাই, অর্থাৎ কি এন এর মান এখানে কি সেন্ট্রাল ম্যাক্সিমাতে এন এর মান কি 0, এন সমান 0, এরপর 1 2 3 4 হবে, তাই তো? তাহলে এক্স এর মান যদি আমরা এন এর মান যদি আমরা 0 বসাই সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে এক্স এর মান 0 হয়ে যায়, অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমা এখানে থাকে। কিন্তু এখানে এক্স সমান যখন 0 বসাচ্ছি অর্থাৎ এক্স অফ 0 অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে এন সমান কি হচ্ছে? এন সমান 0 হয়েছে ঠিকই, কিন্তু এটা কি পড়ে থাকছে? এইটা এক্সট্রা পড়ে থাকছে। কি পড়ে থাকছে? এইটা কি হচ্ছে? এক্সট্রা পড়ে থাকছে। তাহলে এই যে এক্সট্রা যেটা পড়ে থাকছে এর অর্থ কি? এক্স এর মানটা শিফট হয়েছে, তাই তো? অর্থাৎ কি সেন্ট্রাল যে ম্যাক্সিমাটা আছে এটা কি হয়েছে? শিফট হয়েছে। এটা শিফট হয়ে উপরে উঠে গেছে নয় নিচে নেমে এসছে। এখন দেখবো এক্স অফ 0 সমান যদি এইটা হয় এটা উপরে উঠে গেছে নাকি নিচেই নেমে এসছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে মিউ এর মান আমরা কি জানি? 1-এর থেকে সর্বদা বেশি। কারণ কি আমরা বায়ু মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কত? 1। কিন্তু মিউ অর্থ কি? এটা পাতলা পাতের প্রতিসরাঙ্ক। মিউ এর মান কি 1-এর থেকে বেশি। 1-এর থেকে যদি মিউ এর মান বেশি হয়, ঠিক আছে, 1.5 বা 1.33 যাই হোক, তো কি হবে? এর মানটা কি পাবো? পজিটিভ পাবো, তাই তো? এর মানটা মিউ এর মান যদি 1-এর থেকে বেশি হয় তাহলে x0 এর মানটা কি পাবো? এই গোটা মানটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই তো? এখানে পজিটিভ ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে আমি পজিটিভ ভ্যালু পাই, x0 সমান যদি পজিটিভ ভ্যালু পাই তাহলে আমরা কি বলতে পারি? x0টা অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমাটা কি হয়েছে না উপরের দিকে ট্রান্সফার হয়েছে। এর অর্থ আমরা কি বলতে পারি? x0 মান হচ্ছে পজিটিভ। এর অর্থ কি? সেন্ট্রাল ম্যাক্সিমাটা উপরে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে? যদি বাই চান্স কেসেস যদি এক্স এর মান নেগেটিভ হতো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই মিউটা যদি 1-এর থেকে কম হতো তাহলে কি হতো? এক্স এর মান কী হয়ে যেত? নেগেটিভ হয়ে যেত। তার ফলে কী হতো? এই যে এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা সেটা কী হয়ে যেত? নিচে চলে আসতো, ঠিক? যাই হোক, তাহলে এটা আমরা পেলাম। এখন দেখব এটা তো আমরা জিওমেট্রিক্যালি পেলাম, ম্যাথামেটিক্যালি পেলাম, কিন্তু আমরা যদি এখন আমরা গ্রাফিক্যালি দেখি কীভাবে প্রমাণ করব যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা উপরের দিকে উঠেছে, কী করে প্রমাণ করব? দেখো এইটা কি? এইটা কার্ডবোর্ড, এইটা পর্দা, একটা আলোক তরঙ্গ, ঠিক আছে? এখানে একটা কি আছে? এখানে কি আছে? পাতলা পাত আছে। এখন দেখো এইখান থেকে আসা আলোক তরঙ্গটা ডাইরেক্টলি এখানে যাচ্ছে, তাই তো? এ পুরো শূন্য মাধ্যমে যাচ্ছে, কিন্তু এখান থেকে আসা আলোক তরঙ্গটা শূন্য মাধ্যমে যাচ্ছে ঠিকই, কিন্তু এই ডিস্টেন্সটা কী করছে? এ পাতলা পাতের উপর দিয়ে যাচ্ছে। আর আমরা জানি যখন আলো শূন্য মাধ্যমে যায় তার আলোক তরঙ্গের বেগ কী হয়? বেশি হয়। আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি হয়। আর এই মাধ্যমে কি হবে? এ যখন এইখান দিয়ে যাবে তখন কি হবে? এর বেগ কম হবে। তাহলে এ যখন বেগ বেশি হবে এ তখন বেশি মানে দূরত্ব অতিক্রম করবে। এর বেগ যদি বেশি হয় এ কী করবে? বেশি দূরত্ব অতিক্রম করবে। এর বেগ যেহেতু কম এ কম দূরত্ব অতিক্রম করবে। তার ফলে যদি সেন্ট্রাল ম্যাক্সিমাটা যদি এখানে হতো তার ফলে কি হচ্ছে? এ বেশি দূরত্ব অতিক্রম করছে, সেন্ট্রাল ম্যাক্সিমাটা উঠে যাচ্ছে উপরে। ঠিক একইভাবে যদি এখানে না থাকতো, মনে করো এই যে গ্লাস স্ল্যাবটা, পাতলা পাতটা কোথায় আছে? নিচে আছে। তাহলে কি হতো? পাতলা পাতটা যদি নিচে থাকতো তাহলে কি হতো? এখান থেকে আসা আলোক তরঙ্গটা ডাইরেক্টলি এখানে যেতে পারতো, অর্থাৎ
এই আলোক তরঙ্গটার গতিবেগ কী হতো, বেশি হতো, কিন্তু এই আলোক তরঙ্গটার গতিবেগ কী হয়ে যেত, কম হতো। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কোথায় ট্রান্সফার হতো, মিডিল থেকে নিচের দিকে। ঠিক, তাহলে আমরা বুঝতে পারলাম গ্রাফিক্যালি সেন্ট্রাল ম্যাক্সিমাটা কোন দিকে ট্রান্সফার হবে, তাই তো। মানে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কোন দিকে ট্রান্সফার হবে, যদি পাতলা পাতটা উপরে থাকে তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা যাবে উপরে, পাতলা পাতটা যদি নিচে থাকে সেন্ট্রাল ম্যাক্সিমা নামবে নিচে। তাহলে আমরা কি পেলাম, এইটা পেয়ে গেলাম। ওকে, এরপর দেখবো এক্স অফ জিরোর মান তো এটা পেলাম, এক্স অফ ওয়ানের মান কত পাবো, অর্থাৎ কি 1 নাম্বার ব্রাইট ফিংসের ক্ষেত্রে কত পাবো। এক্স অফ ওয়ান মানে কি, এন এর মান কত হবে, 1 হবে। তাহলে এখানে কি করো, এক্স অফ ওয়ানের মান দাও। তাহলে কোথা থেকে নেবো, এইটা এক্স সমান কি d/2d n ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1, এখান থেকে দিতেও পারো, এখান থেকে দিতেও পারো, চলো এখান থেকে দিচ্ছি। ঠিক আছে, এক্স অফ ওয়ানের মান কত হবে, ডি ল্যামডা বাই 2d, এন এর মান কত হবে, এন এর মান 1 হবে, তাই জন্য ডি ল্যামডা বাই 2d করেছি। এটা কি করেছি, দাঁড়া 1 মিনিট। ওকে, সো এক্স অফ ওয়ান সমান কি হলো, ডি ল্যামডা বাই 2d প্লাস অফ ডিটি বাই 2d মিউ মাইনাস অফ 1, নো প্রবলেম। তাহলে আমরা কি পেলাম, এক্স অফ ওয়ান সমান এন এর মান কী হবে, 1 হলো, আর পেয়ে গেলাম কত, ডি ল্যামডা বাই 2d, আর এক্সটা কত পাচ্ছে, এইটা। দেখো আগে যখন আমরা পাতলা পাতটাকে রাখিনি, এই ক্ষেত্রে কত পেয়েছিলাম, এক্স সমান কত পেয়েছিলাম, ডি এন ল্যামডা বাই 2d। এখন যদি এন এর মান 1 করি তাহলে কি পাবো, ডি ল্যামডা বাই 2d, কত পাবো, ডি ল্যামডা বাই 2d, এক্স সমান যদি 1 করি, অর্থাৎ কি 1 নম্বর ব্রাইট ফিংসের ক্ষেত্রে, অর্থাৎ কি এটা সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা 1 নম্বর ব্রাইট ফিংস, 1 নম্বর ব্রাইট ফিংসের ক্ষেত্রে কি পেয়েছিলাম, এক্স ওয়ান সমান কত পেয়েছিলাম, ডি ল্যামডা বাই 2d, কিন্তু এখানেও পেয়েছি কত, ডি ল্যামডা বাই 2d ঠিকই, বাট এইটা পাচ্ছে কি এক্সট্রা, এটা কি পাচ্ছি এক্সট্রা, তাই তো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে এক্সট্রাটা, এইটা সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রেও পেলাম এইটা এক্সট্রা, এইটা 1 নম্বর ব্রাইট ফিংসের ক্ষেত্রেও পাচ্ছি এক্সট্রা। অর্থাৎ কি বুঝতে পারলাম, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এই দূরত্বটা শিফট হয়েছে, অর্থাৎ এই দূরত্বটা পরপর কী হয়েছে, প্রত্যেকটা ব্রাইট ফিংসের ক্ষেত্রে শিফট হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখবো যে দুটো ব্রাইট ফিংসের মধ্যেখানে দূরত্ব কতটা, ব্যবধান কতটা, দুটো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেখানে হচ্ছে আর কি, সেই দুটো মানে ব্রাইট ফিংসের মধ্যে ব্যবধান কতটা সেটা আমরা দেখব। ব্যবধান কতটা হবে, দেখো এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বাদ দিই, এটা সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা 1 নম্বর ব্রাইট ফিংস, তাহলে এই দুটোর মধ্যে যে গ্যাপ থাকবে সেটাই আমরা বলতে পারবো দুটো মানে আলোকীয় পটির মধ্যে ব্যবধান বলতে পারি তো। তাহলে আমরা কি 2 - 1 করে পাই, 2 - 1 করে পাই, কী পাবো, এক্স অফ ওয়ান মাইনাস এক্স অফ জিরো সমান কত হবে, নিচে লিখছি দেখো, ডি ল্যামডা বাই 2d প্লাস অফ ডিটি বাই 2d মিউ মাইনাস 1 প্লাস অফ ডিটি বাই 2d মিউ মাইনাস 1। কী করলাম না, এক্স অফ ওয়ান না নিলাম মানে এইটা, এক্স অফ ওয়ানের ভ্যালু নিলাম এইটা, আর এক্স অফ জিরোর ভ্যালু নিলাম এইটা। এক্স অফ ওয়ান মানে কোনটা না, এক্স অফ ওয়ান মানে হচ্ছে এইটা, এই ভ্যালুটা নিলাম। এক্স অফ জিরো মানে কোনটা, মানে হচ্ছে এইটা, এক্স অফ জিরো। ঠিক আছে, এটা বিয়োগ করলাম, কী পাচ্ছি, এইটা আর এটা কেটে গেল, পুরো কী থাকছে, ডি ল্যামডা বাই 2d, কী পুরো থাকছে, ডি ল্যামডা বাই 2d। অর্থাৎ দুটো ব্রাইট ফিংসের মধ্যে যে গ্যাপ, দুটো ব্রাইট ফিংসের মধ্যে যে ব্যবধান, সেটা কিন্তু ডি ল্যামডা বাই 2d। দেখো আগের ক্ষেত্রে যখন আমরা এই পাতলা পাতটাকে এখানে রাখিনি, তখনও কিন্তু দুটো ব্রাইট ফিংসের মধ্যে গ্যাপ ছিল ডি ল্যামডা বাই 2d, আর এখনও দেখো দুটো ব্রাইট ফিংসের মধ্যে গ্যাপ রয়েছে কত, ডি ল্যামডা বাই 2d। অর্থাৎ কি দুটো ব্রাইট ফিংসের মধ্যে যে গ্যাপ রয়েছে, দুটো আলোকীয় পটির মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কি হচ্ছে না, এখান থেকে যে ব্রাইট ফিংসগুলো হচ্ছে বা ডার্ক ফিংসগুলো হচ্ছে, সেগুলো শিফট হয়ে যাচ্ছে, তাই তো। মানে এদের মধ্যে যে গ্যাপটা আছে, আমি যেটা বলতে চাইছি আর কি, মনে করো এইটা একটা কি কার্ডবোর্ড, এটা একটা পর্দা, কি হচ্ছে, সেন্ট্রাল ম্যাক্সিমাটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে, যার ফলে ফার্স্ট এখানে ব্রাইট ফিংসটা এখানে ছিল, এটা এখানে চলে গেল, এটা সেকেন্ড ব্রাইট ফিংস এখানে চলে গেল, থার্ড ব্রাইট ফিংস এখানে চলে গেল। তাহলে শিফট কতটা হচ্ছে, এইটা হচ্ছে, এই ডিস্টেন্সটা কী হচ্ছে, শিফট হচ্ছে, যার ফলে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু শিফট হচ্ছে। কিন্তু এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে, এদের মধ্যে দুটো ব্রাইট ফিংসের মধ্যে যে গ্যাপটা রয়েছে, মনে করো এই গ্যাপটা কিন্তু ডি ল্যামডা বাই 2d। এটা কিন্তু পাতলা পাত দেওয়ার আগেও যতটাই ছিল,
পাতলা পাত দেওয়ার পরেও কিন্তু একই আছে, কিন্তু পাতলা পাত দেওয়ার ফলে কি হয়েছে, এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা উপরে উঠে গেছে, যার ফলে প্রত্যেকটা ব্রাইট ফিঙ্কস কতটা হয়েছে, উপরে উঠে গেছে। কতটা উপরে উঠেছে, DT/2D μ-1। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাইট ফিঙ্কস DT/2D μ-1 এই ডিস্টেন্সটা উপরে উঠে গেছে। কিন্তু এদের মধ্যে যে গ্যাপটা আছে, দুটো ব্রাইট ফিঙ্কসের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা কিন্তু সেম আছে dλ/2D। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।